হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আছে যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন বলছে মৌলানা আবুল কালাম আজাদ, নাকি বি আর আম্বেদকর, নাকি সর্দার বল্লভভাই প্যাটেল, নাকি বলদেব সিং। কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আমরা কি পয়েন্টস কিছু আলোচনা করে নেব। আচ্ছা, এই যে সর্দার উপাধিটা কে দিয়েছিল? মহাত্মা গান্ধী দিয়েছিল। আচ্ছা, কেন দিয়েছিল না 1928 সালে গুজরাটে যে বরদৌলি আন্দোলন বা বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল সেই সময় প্রধান নেতৃত্ব দিয়েছিল কিন্তু এই সর্দার বল্লভভাই প্যাটেল। তার জন্য সর্দার উপাধিটা দিয়েছিল মহাত্মা গান্ধী। ঠিক আছে। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা কি নামে জানি? ভারতের লৌহ মানব এবং কি ভারতের বিসমার্ক বলা হয়ে থাকে। আচ্ছা, ভারতে একটি স্ট্যাচু রয়েছে যেটা বিশ্বের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে উচ্চতম স্ট্যাচু। সেই স্ট্যাচুটা কি? স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চতম স্ট্যাচু, যেটা গুজরাটে রয়েছে, নর্মদা নদীর তীরে রয়েছে। এবং কিসের স্ট্যাচু? এই সর্দার বল্লভভাই প্যাটেলেরই কিন্তু স্ট্যাচু হলো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই যে স্ট্যাচু অফ ইউনিটি এর ডিজাইন বা নকশা কে করেছে, না রামভানজি সুতার। রামভানজি সুতার বা আরবি সুতার হলো। আচ্ছা, এসএসসি পিওয়াইকিউ এ প্রশ্ন এসেছিল যে স্ট্যাচু অফ ইউনিটির পাশে বা কাছেতে একটি তো ড্যাম বা জলাধার রয়েছে। কোন ড্যাম? সর্দার সরোবর ড্যাম রয়েছে, যেটা কিন্তু নর্মদা নদীর তীরে রয়েছে হলো। আচ্ছা, তাহলে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হলো সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ আছে মৌলানা আবুল কালাম আজাদ। কে ছিল? প্রথম শিক্ষামন্ত্রী ছিল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি এ রয়েছে বি আর আম্বেদকর। প্রথম আইনমন্ত্রী, প্রথম ল মিনিস্টার ছিল বি আর আম্বেদকর। আচ্ছা, অপশন ডি এ রয়েছে বলদেব সিং। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার কিন্তু ছিল বলদেব সিং। আর আরো কিছু রয়েছে, যেমন প্রথম রেলমন্ত্রী কে ছিল? জন মাথায় কিন্তু প্রথম রেলমন্ত্রী ছিল ভারতে। আচ্ছা, ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? অমৃতা কাউর। রাজকুমারী অমৃতা কাউর হচ্ছে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। উচ্চ রক্তচাপকে চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয়? এই যে হাই ব্লাড প্রেসার বলা হচ্ছে বা উচ্চচাপ হয়েছে, এটাকে চিকিৎসা বিজ্ঞানে একটি নির্দিষ্ট টার্মোলজি দ্বারা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। সেই টার্মটা কি? বলছে হাইপোটেনশন, নাকি হাইপারটেনশন, নাকি হাইপারগ্লাইসিমিয়া, নাকি হাইপোগ্লাইসিমিয়া। কি হবে? হাইপারটেনশন। আচ্ছা, হাইপার মানে বেশিকে বোঝায়, হাইপো মানে কমকে বোঝায়। আচ্ছা, এই যে ব্লাড প্রেসার যে ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ কখনো উঠে যাচ্ছে কখনো নেমে যায়, এই যে ব্লাড প্রেসার বা রক্তচাপটা উঠে যায় মেনলি কিসের জন্য বলে দেখবি যে তোরা বেশি টেনশন করিস না, তো টেনশনের জন্যই কিন্তু হচ্ছে এই তোর ব্লাড প্রেসারটা ফ্ল্যাকচুয়েট করছে। তাহলে ব্লাড প্রেসার মানে টেনশন রিলেটেড। আচ্ছা, উচ্চ বলছে মানে কি? হাইপার টেনশন। তাহলে উচ্চ রক্তচাপকে বলা হবে কি? হাইপার টেনশন। আর নিম্ন রক্তচাপ বা কম যে রক্তচাপ বা লো প্রেসার, যেটা বলে লো প্রেসার বা লো ব্লাড প্রেসার, সেটা হচ্ছে হাইপোটেনশন হলো। আচ্ছা, রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে ব্লাড প্রেসার কিন্তু মাপা হয়ে থাকে। আচ্ছা, রক্তের সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তির রক্তের চাপ কত হয়? 120/120/80। এটা হচ্ছে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের চাপ। আচ্ছা, হাইপারগ্লাইসিমিয়া আর হাইপোগ্লাইসিমিয়া। হাইপার মানে কি? বেশি। হাইপো মানে কি? কম। রক্তেও কিন্তু যে সমস্ত উপাদানগুলো রয়েছে তাদের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেরকমই রক্তের একটি উপাদান হচ্ছে কিন্তু গ্লুকোজ। গ্লুকোজের মাত্রা যদি বেশি হয়ে যায় তখন সেটাকে বলবো হাইপার
গ্লাইসিমিয়া, রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলা হবে হাইপারগ্লাইসিমিয়া, আর গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় সেটাকে বলবো হাইপোগ্লাইসিমিয়া। হলো, তাহলে হাইপারটেনশন উচ্চ রক্তচাপ, হাইপোটেনশন নিম্ন রক্তচাপ, হাইপারগ্লাইসিমিয়া উচ্চ শর্করার ভাগ বেশি অর্থাৎ রক্তে শর্করার ভাগ বেশি হলে হাইপারগ্লাইসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কি না তোর রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণটা কম। হলো, নেক্সট প্রশ্ন, নিচে কোন স্থাপত্য শৈলীর গোপুরম নামে একটি প্রবেশদ্বার ছিল? নিচের কোন স্থাপত্য শৈলীর গোপুরম নামে একটি প্রবেশদ্বার ছিল? অপশন বৌদ্ধ স্থাপত্য, নাকি নাগারা স্থাপত্য, নাকি দ্রাবিড় স্থাপত্য, নাকি ইন্দো ইসলামিক স্থাপত্য? কি হবে? দ্রাবিড় স্থাপত্য। প্রাচীন ভারতে যে সমস্ত মন্দিরগুলো তৈরি হয়েছিল সেগুলো মেনলি তিনটে স্টাইলে তৈরি হয়েছে। দেখবি উত্তর ভারতের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে তাদের যে ধরনটা বা স্টাইলটা দক্ষিণ ভারতে যে মন্দিরগুলো রয়েছে তাদের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা স্টাইল। কেন না উত্তর ভারতের মন্দিরগুলো এক স্টাইলে তৈরি করা হয়েছে, দক্ষিণ ভারতের মন্দিরগুলো কিন্তু অপর অন্য একটি স্টাইলে তৈরি করা হয়েছে। সেরকমই মন্দিরের যে আর্কিটেকচার স্টাইলটা প্রধানত ভারতের তিন প্রকারের। কি না, একটা হচ্ছে নাগারা স্টাইল অর্থাৎ নাগারা শিল্প রীতিতে মন্দির তৈরি হয়, আর একটা কি দ্রাবিডিয়ান স্টাইল বা দ্রাবিড় শিল্প রীতিতে একটা মন্দির তৈরি হয়, আর একটা কি না ভেসারা যেখানে কি নাগারাও থাকে এবং দ্রাবিডিয়ানের হাইব্রিড অর্থাৎ দুটোর সংমিশ্রণ করে একটি নতুন শিল্প রীতি রয়েছে যার ভিত্তিতে নতুন নতুন মন্দির তৈরি করা হয়েছে, সেগুলো হচ্ছে ভেসারা স্টাইল। তাহলে আমাদের নর্থ ইন্ডিয়ায় অর্থাৎ উত্তর ভারতে যে সমস্ত মন্দিরগুলো দেখতে পাবো কিন্তু সেগুলো সব নাগারা শৈলীতে বা নাগারা স্টাইলে কিন্তু নির্মাণ হয়েছে। আর দক্ষিণ ভারতে যে সমস্ত মন্দিরগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে দ্রাবিডিয়ান বা দ্রাবিড় স্টাইলে তৈরি হয়েছে। আচ্ছা, এই উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারতের কিছু কিছু স্টাইলের পার্থক্য রয়েছে, সেগুলো একটু জেনে নিই। দেখবি উত্তর ভারতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে তার চারপাশে কিন্তু সেরকম কোনো প্রাচীর দিয়ে কোনো ঘেরা নেই, কিন্তু দক্ষিণ ভারতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রাচীর দ্বারা ঘেরা রয়েছে। কিন্তু বর্তমান ক্ষেত্রে হয়তো সরকার সেগুলোকে প্রাচীর দ্বারা ঘিরে সেগুলোকে মানে সুরক্ষিত রাখার চেষ্টা করেছে, কিন্তু প্রথম অবস্থায় যখন তৈরি হয়েছিল তখন কিন্তু প্রাচীর দ্বারা ঘেরা থাকেনি। তাহলে উত্তর ভারতের সাথে কিন্তু দক্ষিণ ভারতের এটা একটা মেজর ডিফারেন্স যে তোর উত্তর ভারতের যে মন্দিরগুলো রয়েছে তাতে কোনো প্রাচীর ছিল না, আর দক্ষিণ ভারতে অর্থাৎ দ্রাবিডিয়ান স্টাইলে যে সমস্ত মন্দিরগুলো তৈরি হয়েছে সেই মন্দিরটাকে মাঝখানে রেখে তার চারপাশে কি না প্রাচীর দিয়ে ঘেরা রেখে রয়েছে এবং একটি মেন গেট রয়েছে। মেন গেট রয়েছে, ওই মেন গেটটাকে বলা হয় গোপুরম। তাহলে দক্ষিণ ভারতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে দেখবি পুরো মন্দিরগুলোকে ঘিরে একটা প্রাচীর দেওয়া আছে, একটা মেন গেট করা রয়েছে, সেটাকে বলা হয় গোপুরম। ঠিক আছে, এসএসসি থেকে এই আর্কিটেকচার স্টাইল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমরা মন্দিরের যে কোন স্থানটাকে কি বলা হয় এই প্রশ্নের আলোচনার মধ্য দিয়ে আমরা জেনে নেব। তাহলে গোপুরম কি না একটা মন্দিরকে কেন্দ্র করে তার চারপাশে যে প্রাচীর দিয়ে ঘেরা থাকে এবং যে মেন গেটটা থাকে সেই মেন গেটটাকে কিন্তু বলা হয় গোপুরম। আচ্ছা, মন্দিরে যেখানে আমাদের যে দেবতাকে আমরা পূজা করবার জন্য মন্দিরের যে রুমটাতে রাখি বা যে ঘরটাতে রাখি সেটাকে বলা হয় গর্ভগৃহ। তাহলে গর্ভগৃহ কি না আমরা মন্দিরে যে জায়গাটাতে ঠাকুরটাকে বা ভগবানকে আমরা রেখে পূজা করি, যে মূর্তিটাকে রেখে পূজা করি সেই রুমটাকে বলা হবে গর্ভগৃহ। এবং এই গর্ভগৃহই কিন্তু সমগ্র মন্দিরের সব থেকে পবিত্রতম স্থান। পুরো মন্দির প্রান্তরটাই বা চত্বরটাই কিন্তু পবিত্র, কিন্তু এই গর্ভগৃহ সব থেকে বেশি কিন্তু পবিত্র। আচ্ছা, ধর আমরা গোপুরম দিয়ে অর্থাৎ মেন গেট দিয়ে ঢুকলাম আর মন্দিরটা রয়েছে তোর গর্ভগৃহটা রয়েছে, আমরা একবারই কি ঢুকে যাই? তার আগে দেখবে একটা হল ঘরের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এই যে হল ঘরের মধ্য দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় মণ্ডপা। তাহলে গর্ভগৃহে প্রবেশ করবার জন্য তার আগে যে আটচালা বা একটা হল ঘরের মধ্য দিয়ে যাই আমরা সেটাকে বলা হয় মণ্ডপা। তাহলে আমরা এখনো পর্যন্ত গোপুরম জানলাম, মণ্ডপা জানলাম আর গর্ভগৃহ জানলাম। এই মণ্ডপার সাথে গর্ভগৃহকে যে কানেক্ট করে রেখেছে সেটাকে বলা হয় অন্তরালা। অন্তরালা কি না গর্ভগৃহ অর্থাৎ যেখানে ভগবান রয়েছে সেই রুমটা আর যে আমরা হল ঘরের মধ্য দিয়ে যাচ্ছি দুটোর মধ্যে কানেক্টিং পয়েন্ট আছে অন্তরালা।
হলো। আচ্ছা, এবার শিখর আর বিমান। আর একটা বলে দিই যে আমরা যে মন্দিরে যে উঠছি, সিঁড়ি দিয়ে যে উঠি না, ওই মন্দিরের সিঁড়িগুলো বলা হয় জাগতি বলা হয় থাকে বা জাগতি বলা হয়ে থাকে। তাহলে জাগতি সিঁড়ি যেই আটচালার ভেতর দিকে বা রুমের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে মণ্ডপা, যেখানে ভগবান থাকে সেখানে বলা হয় থাকে তোর হচ্ছে গর্ভগৃহ, মেন গেটটাকে বলা হয় গোপুরম। এবার যে মন্দিরের যে শিখর, ওই শিখরটাকে মানে মন্দিরের যে চূড়াটা, মেন মন্দিরের যে চূড়া, সেই মন্দিরের চূড়াটাকে উত্তর ভারতের যদি মন্দিরগুলো দেখিস তাদের উঠে গেছে দিয়ে লাস্টে কিন্তু কার্ভ হয়ে গেছে একটা, অর্থাৎ একটা বক্রতা ধারণ করেছে। কিন্তু দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দেখবি পিরামিডের মতো কিন্তু উঠে গেছে। ওই দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো রয়েছে তার যে চূড়াটা, সেই চূড়াটাকে বলা হবে তোর বিমান বলা হবে। আর উত্তর ভারতে সেই চূড়াটাকে বলা হবে শিখর। তাহলে উত্তর ভারতের মন্দিরের চূড়া শিখর, দক্ষিণ ভারতের মন্দিরের চূড়াটাকে বলা হবে বিমান। আচ্ছা, এই যে শিখরের ওপর অবস্থান করে একটা গোল চাকার মতো জিনিস, যেটাকে বলা হয়েছে আমালাকা। আমালাকা বলা হয়ে থাকে। এবং আমালাকার ওপরে একটা অংশ থাকে যেটাকে বলে কালাস বলা হয় থাকে। হলো, তাহলে এখান থেকে কালাস কি, আমালাকা কি, গর্ভগৃহ কি, শিখর কি, বিমান কি, মণ্ডপা কি, তারপরে হচ্ছে তোর গোপুরম কি, আর হচ্ছে জাগতি কি, সব ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর বৌদ্ধ স্থাপত্য। বৌদ্ধ স্থাপত্য অনেক কিছু রয়েছে। বৌদ্ধ স্থাপত্য মেনলি তিনটে। একটা হচ্ছে চৈত্র, দুই হচ্ছে কি না স্তূপ, আর তিন হচ্ছে বিহার। তো চৈত্র কি না, যে রুমটাতে আমরা প্রার্থনা করি বা উপাসনা করি বৌদ্ধ ধর্ম মতে, সেই রুমটাকে বলা হয়ে থাকে কিন্তু চৈত্র, সেটা হচ্ছে চৈত্র। আর বিহার কি না, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকে, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীরা যেখানে থাকে তাদের আবাস স্থলটাকে বলা হয় বিহার। যেমন বলে দিই বৌদ্ধ বিহার, সৎসঙ্গ বিহার, তাই তো, ওখানে সব কি বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু থাকে। আর একটা আছে কি স্তূপ। স্তূপ কি না, আমরা স্তূপ ওই গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কি স্তূপ, তো ওই স্তূপের সামনে আমরা যেখানে বসে একটু প্রার্থনাটা জানাই, ওই স্তূপটা কিন্তু ওই বৌদ্ধ স্থাপত্যের একটা অংশ। তাহলে বৌদ্ধ স্থাপত্যের প্রধান তিনটি অংশ, একটি স্তূপ যার কাছে আমরা প্রার্থনাটা জানাই, যার সামনে রুমটা হচ্ছে কি চৈত্র, আর ভিক্ষুরা বৌদ্ধ ভিক্ষুরা যেখানে থাকে সেটা হচ্ছে তোর কিন্তু বিহার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের মধ্য দিয়ে যাওয়া কর্কটক্রান্তি রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি কোন রাজ্যে? ভারতের মধ্য দিয়ে যাওয়া যে কর্কটক্রান্তি রেখা গেছে কোন রাজ্যের উপর দিকে তার দৈর্ঘ্য সব থেকে বেশি? অপশন বলছে মধ্যপ্রদেশ, নাকি ছত্তিশগড়, নাকি পশ্চিমবঙ্গ, নাকি রাজস্থান। কি হবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু কর্কটক্রান্তি রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। এখান থেকে একটা প্রশ্ন আসে যে ভারতের পুরো মাঝ বরাবর কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে? আনসার কিন্তু কর্কটক্রান্তি রেখায় হবে। দেখবি গুজরাটের এই যে খাম্বাত উপসাগর, ওই সাইডটা থেকে শুরু করে পুরো একবারে সমগ্র ভারতকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে ভারতের মাঝ বরাবর কোন অক্ষরেখাটি গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে, যার মান কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো যখনই আমাদেরকে লিখবো তখন কিন্তু আমাদের দিক দিতেই হবে, দিক না দিলে সম্পূর্ণ ভুল। আচ্ছা, তাহলে 23.5 ডিগ্রি উত্তরে রয়েছে কি কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার রয়েছে। 23.5 ডিগ্রি যখনই দক্ষিণ হয়ে যাবে তখন মকরক্রান্তি রেখা বা টপিক অফ ক্যাপ্রিকন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টপিক অফ ক্যান্সার। কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের? মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। সর্বপ্রথমই রয়েছে তোর গুজরাট, তারপরে রয়েছে রাজস্থান, তারপর রয়েছে তোর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পর ত্রিপুরা, ত্রিপুরার পর মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, যার মধ্যে মধ্যপ্রদেশ যেটাকে বলা হয় কি বাঘ রাজ্য বলা হয়ে থাকে এবং কি ভারতের হৃদয় বলা হয়ে থাকে, হার্ট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, ওই রাজ্যে কিন্তু এর দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে সব থেকে বেশি যখন জানলাম, পরীক্ষায় তো আসতে পারে বা প্রিভিয়াস ইয়ার্স এসে হচ্ছে কোন রাজ্যের দৈর্ঘ্য সব থেকে বেশি, কোন রাজ্যের দৈর্ঘ্য সব থেকে কম। দৈর্ঘ্য বেশি হচ্ছে মধ্যপ্রদেশ, আর সব থেকে দৈর্ঘ্য কম হচ্ছে রাজস্থান রাজ্য, সবচেয়ে দৈর্ঘ্য কম। আচ্ছা, পশ্চিমবঙ্গের উপর দিকেও গেছে, কটি জেলার উপর দিয়ে গেছে? 5টি জেলার উপর দিয়ে গেছে। কি কি না, পুরুলিয়া, পুরুলিয়ার কোন স্থানের উপর দিয়ে গেছে? আদ্রা। আদ্রা কিসের জন্য বিখ্যাত? রেল জংশনের জন্য বিখ্যাত। তাহলে আদ্রা শহরের উপর দিয়ে গেছে। আচ্ছা, পুরুলিয়া পর বাঁকুড়া, বাঁকুড়ার দুর্লভপুর এই স্থানের উপর দিয়ে কিন্তু গেছে। বাঁকুড়ার পরই
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমানের কোন কোন স্থানের উপর দিয়ে গেছে? ঘুষখোরা। পূর্বস্থলী, ঘুষকুড়া, আউসগ্রাম, এগুলো হচ্ছে পূর্ব বর্ধমানে। আর পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছ দিয়ে গেছে, আর নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। হলো। আচ্ছা, এখান থেকে আরেকটু জেনে নি যে কর্কট ক্রান্তি রেখাকে দুবার কাট করেছে কোন নদী? মাহি। মাহি নদী। কিন্তু মাহি হচ্ছে তোর কেরলের একটা জায়গা, হ্যাঁ। কিন্তু এখানে মাহি রিভারটা হচ্ছে মাহি নদী হচ্ছে তোর কর্কট ক্রান্তি রেখাকে দুবার কাট করেছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। সৈয়দ আলী এবং আব্দুস সামাদ এই দুই বিখ্যাত চিত্রশিল্পী কার সময়ে ভারতে এসেছিল? সৈয়দ আলী এবং আব্দুস সামাদ এই দুই বিখ্যাত পেইন্টার কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিল? অপশন বলছে বাবর, নাকি আকবর, নাকি হুমায়ুন, নাকি জাহাঙ্গীর। কি হবে? হুমায়ুন। হুমায়ুন। চিত্রশিল্পী রিলেটেড পাওয়া মানে ম্যাক্সিমাম ছেলে জাহাঙ্গীর করে দেবে, কিন্তু কেন করবে না, সব থেকে জাহাঙ্গীরের টাইম পিরিয়ডই কিন্তু এই চিত্রশিল্পটা কিন্তু চরম উৎকর্ষতা লাভ করেছিল বা সবচেয়ে বেশি ফেমাস হয়েছিল। কিন্তু আব্দুস সামাদ এবং সাইদ আলী এরা কিন্তু তোর হুমায়ুনের সময় এসেছিল, আর জাহাঙ্গীরের সময় আসেন। আচ্ছা, এদের বাড়ি কোথায় ছিল? এদের বাড়ি ছিল পারস্য বা ইরান। যখন 1539 সালে শেরশাহের সাথে চৌসারের যুদ্ধে 1539 সালে চৌসারের যুদ্ধে যখন শেরশাহের কাছে তোর হুমায়ুন পরাজিত হলো, আবার তার পরের বছরই 1540 সালে শেরশাহের কাছে আবার পরাজিত হচ্ছে হুমায়ুন। কত সালে? 1540-এ। কোন যুদ্ধে? কনৌজের যুদ্ধে। তাহলে 1539 হচ্ছে চৌসার যুদ্ধ, 1540-এ কনৌজ যুদ্ধ। দুটো যুদ্ধই কিন্তু শেরশাহের সাথে হুমায়ুনের হয়েছিল। দুটো যুদ্ধেই হুমায়ুন কিন্তু হেরে গিয়েছিল। প্রাণ বাঁচাতে কিন্তু সে পারস্য চলে গিয়েছিল হুমায়ুন, ঠিক আছে। ওখানে গিয়ে এই দুইজন চিত্রশিল্পীর প্রতি কিন্তু সে আকৃষ্ট হয়েছিল। পরবর্তীকালে যখন শেরশাহ সুরি মানে যারা তৈরি যে সুরি বংশর পতন ঘটছে, তখন কিন্তু হুমায়ুন আবার এসে দিল্লির সিংহাসনে বসছে, এবং তার টাইম পিরিয়ডই কিন্তু এই আব্দুস সামাদ এবং সাইদ আলী কিন্তু পারস্য থেকে এসেছিল। হলো। আচ্ছা, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় দুজন বিখ্যাত ব্যক্তি এসেছিল। কে? একটা হচ্ছে 1608 বা 9, 1608 না 9, 1608 এসেছিল কে? ক্যাপ্টেন হকিংস এসেছিল। আর 1615 সালে এসেছিল কে? টমাস রো এসেছিল, ঠিক আছে। তাহলে জাহাঙ্গীরের সময় টমাস রো আর ক্যাপ্টেন হকিংস এসেছিল, আর হুমায়ুনের সময় কিন্তু এসেছিল আব্দুস সামাদ আর সাইদ আলী, যারা কি পেইন্টার ছিল। কোথা থেকে এসেছিল? পারস্য থেকে এসেছিল। পারস্যের বর্তমান নাম কি? ইরান। এখন যে যুদ্ধ চলছে সে ইরানেরই মানে পূর্ব নাম হচ্ছে পারস্য। নেক্সট প্রশ্ন, আবলুস, মেহগিনি, রোজউড গাছ কোন ধরনের বনভূমির অংশ? অর্থাৎ আবলুস, মেহগিনি এবং রোজউড এই সমস্ত উদ্ভিদগুলো কোন বনভূমির মধ্যে পড়বে? অপশন বলছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, নাকি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, নাকি নাতিশীতোষ্ণ অরণ্য, নাকি মরু অরণ্যের মধ্যে পড়বে। কি হবে? ক্রান্তীয় চিরহরিত। দেখবি তোর হয়তো তোর রোজউড, তারপর আয়রনউড, এই সমস্ত গাছগুলো হয়তো দেখিসনি, কিন্তু তোরা মেহগিনি গাছ তো সকলে দেখেছিস। মেহগিনি গাছের পাতা কিন্তু কোনো দিনের জন্য ঝরে যায় না, অর্থাৎ কি এটি একটি চিরহরিত বনভূমির মধ্যে পড়বে। আবলুস, রোজউড, আয়রনউড, মেহগিনি এগুলো সব চিরহরিত অরণ্যের মধ্যে পড়ে। আচ্ছা, আর পর্ণমোচীর মধ্যে কি কি পড়বে? শাল, সেগুন, শিশু, এগুলো কিন্তু সব পর্ণমোচী বা ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়বে। আচ্ছা, চিরহরিতের জন্য, চিরহরিত বনভূমি তৈরি হওয়ার জন্য সেই স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত হতে হবে? 200 সেন্টিমিটারের বেশি। 200 সেন্টিমিটারের বেশি যদি হয় বৃষ্টিপাত, তবে সেখানে চিরহরিত বনভূমি গড়ে উঠবে। আর 200 সেন্টিমিটারের যদি কম হয়, তখন কিন্তু সেখানে পর্ণমোচী হবে, অর্থাৎ 200 পর্যন্ত পর্ণমোচী। এই পর্ণমোচী উদ্ভিদ হওয়ার জন্য বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 70 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। এবার প্রশ্ন যাবে 70 সেন্টিমিটার হয় নাকি? 70 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে দেখা যাবে যে সমস্ত উদ্ভিদগুলো, তাদেরকে বলা হবে কি না শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ কি না ড্রাই তো ডেসিডুয়াস ফরেস্ট। আর তোর এইদিকে হচ্ছে আর্দ্রতা যেটা হচ্ছে সেটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট কি না 100 সেন্টিমিটার থেকে
200 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হলে সেটা হচ্ছে পর্ণমোচী, সেখানে বনভূমিটা গড়ে উঠবে। আচ্ছা, নাতিশীতোষ্ণ অরণ্যর কিছু এক্সাম্পল দেয় উদ্ভিদের। দেবদারু, সিডার, এই সমস্ত পাইন, ফার এগুলো চলবে। যদিও এই উচ্চতার ভিত্তিতে এই উদ্ভিদগুলো 3টে শ্রেণীতে ভাগ করা হয়। সর্বনিচে রয়েছে নাতিশীতোষ্ণ বা টেম্পারেট ফরেস্ট রয়েছে, তারপর রয়েছে অ্যালপাইন রয়েছে, তারপর রয়েছে হিমালয়ান রয়েছে। মেনলি আমরা এখানে পাইন ফারকেও দিতে পারি। আর কি না, মরু অরণ্য। মরু অরণ্য কি বাবলা, ক্যাকটাস, অ্যাকাসিয়া, এগুলো সব কিন্তু মরু অরণ্য বা ডেজার্ট ফরেস্টের মধ্যে পড়বে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তড়িৎ লেপন কৌশলটি কে আবিষ্কার করেছিলেন? তড়িৎ লেপন যে কৌশলটা সেটা কে আবিষ্কার করেছিল? অপশন বলছে আলফা এডিসন, নাকি গ্রাহাম বেল, নাকি মাইকেল ফ্যারাডে, নাকি বুগান। কি হবে? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। এটা কিন্তু এমটিএস এর পিওআইকিউ কোশ্চেন, যে তড়িৎ লেপন যে পদ্ধতিটা সেটা আবিষ্কার করেছে কিন্তু মাইকেল ফ্যারাডে। আচ্ছা, তড়িৎ লেপন কি না, ধর একটা অ্যালুমিনিয়ামের কোন একটা বস্তু রয়েছে, তার উপর আমি একটা তামার প্রলেপ দেব। কোন একটা অ্যালুমিনিয়ামের বস্তু রয়েছে, তার উপর আমি চাইছি যে তার উপরে একটা কিছু রঙের প্রলেপ দেবো, অ্যালুমিনিয়ামের উপরে কোট দেবো বা প্রলেপ দেবো, তখন কিন্তু আমাকে তড়িৎ লেপন করতে হবে। কিভাবে করব না, ব্যাটারির একটি পজিটিভ প্রান্ত রয়েছে, ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে অ্যানোড তড়িৎদ্বার এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কিন্তু ক্যাথোড তড়িৎদ্বার যুক্ত থাকে। ঠিক আছে, যাকে তড়িৎ লেপন যার উপর দেব, অর্থাৎ কি অ্যালুমিনিয়ামের উপর আমি কিন্তু তড়িৎ লেপন দেব, তাহলে আমাকে অ্যালুমিনিয়ামটাকে অবশ্যই ক্যাথোডে রাখতে হবে, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বারে কিন্তু রাখতে হবে। আর যার প্রলেপ দেব, অর্থাৎ কি তামার প্রলেপটা দেবো অ্যালুমিনিয়ামের উপর, তামাটাকে অবশ্যই কিন্তু অ্যানোডে রাখতে হবে। এই পদ্ধতিটাই হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি, যেটা আবিষ্কার করেছিল মাইকেল ফ্যারাডে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে বস্তুর ওপর তড়িৎ লেপন দেবো, ধর এই মোবাইলটার ওপর আমি একটা সোনার প্রলেপ দেবো, তাহলে এই মোবাইলটাকে কোন তড়িৎদ্বারের সাথে রাখবো? ক্যাথোডে। এর ওপর দিচ্ছি, এটাকে ক্যাথোডে রাখবো। আর সোনার প্রলেপ দেবো মানে সোনারটাকে রাখবো কোনটায়? অ্যানোডে রাখবো। আর ক্যাথোডটা কি ব্যাটারির তোর নেগেটিভ তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে, বা ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, দুটো পয়েন্ট থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভের সাথে কিন্তু ক্যাথোডকে রাখবো, আর হচ্ছে অ্যানোডটা কি তোর পজিটিভের সাথে রাখবো। এই পদ্ধতিটাই হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? অপশন ভারত, নাকি ইসরায়েল, নাকি ইরান, নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র। কি হবে? ইসরায়েল। ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ। এছাড়াও ইসরায়েলে মোসাদ ছাড়াও কিন্তু আমান রয়েছে, সিনবেট রয়েছে, এগুলো সব ইসরায়েলের সব গোয়েন্দা সংস্থা। আচ্ছা, ভারতের রয়েছে র রয়েছে এবং সিবিআই রয়েছে। র এর ফুল ফর্ম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, এবং সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এবং র হচ্ছে কি ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। অপশন সি এ আছে ইরান। এখন ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ চলছে, তাহলে ইসরায়েলের যখন জানলাম মোসাদ, আমান, সিনবেট, তাহলে পরীক্ষায় কিন্তু ইসরায়েল ছাড়াও আমানকে তোর ইরানকে নিয়েও প্রশ্ন নিতে পারে। ইরানের গুরুত্বপূর্ণ দুটি তোর সংবাদপত্র হয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থা হচ্ছে তোর বিভাগ আর এমওআইএস। এমওআইএস, এমওআইএস এর ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটিজ। মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটিজ, তাহলে বিভাগ আর হচ্ছে এমওআইএস, এই দুটি গোয়েন্দা সংস্থা হচ্ছে কিন্তু ইরানের। আচ্ছা, অপশন ডি এ আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র আছে এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আর একটা কি আছে? ব্ল্যাক ওয়াটার। তাহলে আমেরিকার ব্ল্যাক ওয়াটার এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই হচ্ছে গোয়েন্দা সংস্থা। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখ, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? অপশন বলছে 0 ডিগ্রি ফারেনহাইট, নাকি 100 ডিগ্রি ফারেনহাইট, নাকি 180 ডিগ্রি ফারেনহাইট,
নাকি 212 ডিগ্রি ফারেনহাইট? কি হবে? 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কিন্তু ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যে কোনো স্কেল তৈরি করা হোক না কেন তার দুটি স্থির উষ্ণতাকে ধরে নেওয়া হয়। নিচেরটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর ওপরেরটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রাকে এক্সিড করলে জলটা ফুটতে শুরু করবে সেটাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর যে তাপমাত্রার থেকে কম চলে আসলে ওই স্কেলেতে জলটা বরফে পরিণত হয়ে যাবে সেটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক। সেরকম ফারেনহাইট স্কেলের 212 ডিগ্রি ফারেনহাইটের ওপরে চলে গেলেই জল কিন্তু ফুটতে শুরু করবে। অর্থাৎ ফারেনহাইট স্কেলের কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক একইভাবে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটের নিচে যখন কখনো টেম্পারেচার চলে আসে তখন কিন্তু কি জলটা বরফে পরিণত হয়ে যাবে। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট আর নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? প্রাথমিক অন্তর আর কিছুই নয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কর মধ্যে যে বিয়োগ করে দিলে প্রাথমিক অন্তর পেয়ে যাব। তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট থেকে 32 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ করলে কত? 180। তাহলে 180 কিন্তু ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর। ঠিক একইভাবে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আর নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 273 ডিগ্রি সেলসিয়াস। 273 কেলভিন। 273 কেলভিন হচ্ছে কি কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। 373 কেলভিন। আচ্ছা, আরেকটা আছে যে পরম শূন্য তাপমাত্রা। সেলসিয়াস স্কেলের পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি না সেলসিয়াস স্কেলের পরম শূন্য তাপমাত্রা। আর ফারেনহাইট স্কেলের পরম শূন্য তাপমাত্রা কত? -459.4 ডিগ্রি ফারেনহাইট। -459.4 ডিগ্রি ফারেনহাইট কিন্তু তোর ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতা বা তাপমাত্রা। আর কেলভিন স্কেলের পরম শূন্য উষ্ণতা বা তাপমাত্রা কত? 0। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন তোর। আচ্ছা, আজ আর প্রশ্ন নেই। আজকের আলোচনার শেষ প্রশ্ন যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা সকলে এই প্রশ্নটার সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো এশিয়ার রোম। এশিয়ার রোম, অ্যাকচুয়ালি রোম ইটালিতে রয়েছে। এশিয়ার রোম বলা হয় কোন শহরকে? ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? অপশন দিল্লি, নাকি বেঙ্গালুরু, নাকি চেন্নাই, নাকি মুম্বাই? দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।